বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাশমি চৌধুরী, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের উপর আলোকপাত করতে যাচ্ছি। ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টিতে মূলত আলোক তরঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার আগে আমরা প্রথমে আলোচনা করি আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ এবং এই তরঙ্গ কিভাবে কাজ করে। আলোক তরঙ্গ মূলত তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে? তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের যুগপৎ ক্রিয়ায় সৃষ্ট আলোড়ন থেকে যে তরঙ্গ উদ্ভূত হয় তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে কি বললাম? তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের যুগপৎ ক্রিয়ায় সৃষ্ট আলোড়ন থেকে যে তরঙ্গের উদ্ভব হয় সেই তরঙ্গকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটির দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এক্স অক্ষের দিকে তরঙ্গ গতি, ওয়াই অক্ষের দিকে তড়িৎ ক্ষেত্র এবং জেড অক্ষের দিকে চৌম্বক ক্ষেত্র নেওয়া হয়েছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে যুগপৎ ক্রিয়ায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়ে এক্স অক্ষের দিকে গতিশীল থাকছে। এখন আমরা যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দুটো সমীকরণ বিবেচনা করি, সেক্ষেত্রে বিষয়টি কীরকম হবে? তড়িৎ ক্ষেত্রের জন্য সমীকরণটি ই সমান ই নট সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। চৌম্বক ক্ষেত্রের জন্য সমীকরণটি বি নট সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। এখন এই দুটো সমীকরণ থেকে আমরা এরকম আরেকটি সমীকরণ পাই। এই যে অনুপাতটি দেখছো, এই অনুপাতটি একটি ধ্রুব রাশি। এটি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ। তাহলে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ কোন দিকে ক্রিয়াশীল থাকে? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যে দুটো অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকে, সে দুটো অক্ষ বাদে তৃতীয় যে অক্ষ, সেই অক্ষ বরাবর তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতি ক্রিয়াশীল থাকে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ নির্ণয়ের জন্য এই সমীকরণটি সর্বাপেক্ষা নিখুঁত সমীকরণ। এখানে বাম পক্ষে রয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ এবং ডান পক্ষে রয়েছে এপসাইলন নট মিউ নট দুটো রাশি। এপসাইলন নট শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা, যার মান 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার মিটার পার স্কয়ার মিটার। এবং মিউ নট শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, সেটি কত মান? 4 পাই ইন্টু 10⁻7 পার অ্যাম্পিয়ার। তাহলে এই সমীকরণ এই মান দুটো এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মান পাওয়া যাবে। আমরা সবাই সেই মানটি জানি, সেটি কত? 10⁻⁴। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমীকরণটি হচ্ছে তড়িৎচুম্বকীয় বেগ নির্ণয়ের সর্বাপেক্ষা সঠিক সমীকরণ। এখন এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য একটি, দেখো এখানে পয়েন্টিং ভেক্টর একটি টার্ম আলোচনা লেখা হয়েছে। এই পয়েন্টিং ভেক্টর আসলে কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেদিকে গতিশীল থাকে সেই দিকে যদি আমরা একটি তল বিবেচনা করি, সেই তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। তাহলে সংজ্ঞাটি কি হলো?
তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির দিকের সাথে লম্বভাবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতির দিকের সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। তাহলে পয়েন্টিং ভেক্টরকে ভেক্টর এস এইভাবে চিহ্নিত করা হয়। এর সমীকরণটি হল 1 অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরের ভেক্টর গুণফল হলো পয়েন্টিং ভেক্টর। এই সমীকরণটি মান যদি বিবেচনা করি তাহলে আমরা এটা লিখতে পারি যেহেতু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব সেহেতু এখানে সাইন 90 ডিগ্রি লেখা হলো। আমরা পরের লাইনে কি করলাম, মিউ নটটিকে বি এর সাথে নিয়ে আসলাম। তাহলে পয়েন্টিং ভেক্টরের জন্য আমরা সর্বশেষ এরকম একটি সমীকরণ পেলাম, যেখানে ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এইচ হলো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এবারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর উপরে আমরা আলোকপাত করব। আমরা জানি আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, দৃশ্যমান আলো আমরা চোখে দেখতে পারি, কিন্তু এমন অনেক তরঙ্গ আছে যেগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু আমরা সেগুলোকে চোখে দেখতে পারি না। তো তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে ক্রমটি, এই ক্রমটি বড় থেকে ছোটোর দিকে কিংবা ছোট থেকে বড়র দিকে তোমরা যে কোনোভাবে এটা অধ্যয়ন করতে পারো। যদি বড় থেকে ছোট বিবেচনা করি তাহলে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো বেতার তরঙ্গ। তারপরে হলো মাইক্রো ওয়েভ, তারপরে হলো, তাহলে প্রথমে বেতার তরঙ্গ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে অবলোহিত। তাহলে এই হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী ক্রম। সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ কি? বেতার তরঙ্গ, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে অবলোহিত তরঙ্গ, তারপরে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো তাহলে কোথা থেকে শুরু হবে? দৃশ্যমান আলো আমরা জানি 7টি রঙে বিভক্ত। দৃশ্যমান আলো এই ক্ষেত্রে শুরু হবে লাল আলো থেকে। অবলোহিত তরঙ্গের থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে লাল আলো, তারপরে বাকি কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল এবং বেগুনি বর্ণগুলো থাকে। তারপরে বেগুনির থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ হলো অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি থেকে ছোট এক্স রশ্মি, তারপরে গামা রশ্মি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে
বর্ণালীক্রমের আমরা যে তরঙ্গগুলো পেলাম এগুলো সব বিষয় তোমাদেরকে জানার দরকার নেই। এগুলো শুধু তোমরা চেষ্টা করবে যে তরঙ্গ দৈর্ঘ্য, পরিসর এবং যদি ব্যবহারগুলো তোমরা খুব ভালো করে পড়ো। বিশেষ করে এগুলো প্রত্যেকেরই খুব গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। যেমন বেতার তরঙ্গের ব্যবহার, একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে দূরবর্তী অঞ্চলে ছবি প্রেরণ, তারপর বেতার তথ্য প্রেরণ, তারপরে অবলোহিত রশ্মি। আমরা জানি যে অবলোহিত রশ্মি দিয়ে কিছু ক্যামেরা ডেভেলপ করা হয়েছে। সেই সব ক্যামেরা পাশাপাশি দৃশ্যমান আলো, আমরা জানি যে আমাদের দেখার জন্য সাহায্য করে দৃশ্যমান আলো। অতিবেগুনি রশ্মি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার রয়েছে, যেটি শরীরে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্স রশ্মি আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এছাড়া শিল্প কারখানাও এর অনেক ব্যবহার রয়েছে। আর গামা রশ্মি, যেটি পারমাণবিক বিস্ফোরণ বা সূর্যের রশ্মি থেকে আমরা পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আলোচনা করব তরঙ্গ মুখ। তাহলে তোমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর, এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরগুলো চেষ্টা করবে যে এগুলোর ব্যবহারগুলো যাতে তোমরা ঠিক একটু মনে রাখতে পারো। তরঙ্গমুখ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তরঙ্গমুখ হলো তরঙ্গস্থিত সমদর্শ সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে বলা হয় তরঙ্গমুখ। আমরা আবার সংজ্ঞাটি একটু চিন্তা করি। তরঙ্গস্থিত সমদর্শ সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করবে তাকে বলা হয় তরঙ্গমুখ। আমরা যদি একটি উৎস বিবেচনা করি, যে উৎস থেকে তরঙ্গগুলো এভাবে ছড়িয়ে পড়ছে, তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যে দুটো বৃত্ত পেলাম, আমরা বিবেচনা করলাম যে এই মূলবিন্দু থেকে চারটি তরঙ্গ এভাবে বেরিয়ে আসছে। তাহলে এই যে প্রথম বৃত্তের মধ্যে যে বিন্দুগুলো আমরা পেলাম, এই বিন্দুগুলো সবগুলো সমদশা সম্পন্ন এবং এই বৃত্তটিকে প্রথম একটি তরঙ্গমুখ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আবার এই যে আরেকটি বৃত্ত আমরা পেলাম, এই বৃত্তটিও আরেকটি তরঙ্গমুখ। এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা এরকম যতগুলো বৃত্ত পাবো সবগুলোই নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করবে। এখন কথা হলো যে উৎস থেকে যেহেতু এই তরঙ্গমুখটি খুব সন্নিকটে, সে কারণে এটি এরকম গোলীয় হলো। যদি উৎস থেকে আরও দূরবর্তী অঞ্চলের দিকে আমরা যাই, সেক্ষেত্রে তরঙ্গমুখটি আমরা সমতল তরঙ্গমুখ পাবো। দুই ধরনের তরঙ্গমুখ, একটি গোলীয় আর একটি সমতল। গোলীয় তরঙ্গমুখটি হয় যদি উৎস থেকে আমরা খুব কাছাকাছি বিন্দুগুলো বিবেচনা করি, সেক্ষেত্রে তরঙ্গমুখটি হবে গোলীয়। আর উৎস থেকে বিন্দুগুলো দূরবর্তী হলে সেক্ষেত্রে তরঙ্গমুখ হবে সমতল। এই তরঙ্গমুখের উপর ভিত্তি করে হাইগেনের নীতি প্রতিষ্ঠিত। হাইগেন আলোর যে তরঙ্গ তত্ত্ব, এই তরঙ্গ তত্ত্বের উপর, এই তরঙ্গ তত্ত্বটি মূলত হাইগেন প্রদান করে এবং এই তরঙ্গ তত্ত্ব প্রদানের ক্ষেত্রে তরঙ্গমুখের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে হাইগেনের নীতিটি কি? হাইগেনের নীতি হলো তরঙ্গমুখের উপর ভিত্তি করে। তাহলে হাইগেনের নীতিটি যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই, সেটা হবে এরকম: তরঙ্গমুখের প্রতিটি বিন্দুই গৌণ তরঙ্গের উৎস রূপে বিবেচিত হয়। কি বললাম? তরঙ্গমুখের প্রতিটি বিন্দুই গৌণ তরঙ্গের উৎস রূপে বিবেচিত হয় এবং এই গৌণ তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং যে কোনো সময়ে তরঙ্গগুলোকে স্পর্শ করে যে তল অঙ্কন করা হয়, এই তল হয় নতুন তরঙ্গমুখের অবস্থান। তাহলে তিনটি পয়েন্ট আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে হলো কি, তরঙ্গমুখের প্রতিটি বিন্দুই কী হবে? গৌণ তরঙ্গের উৎসরূপে বিবেচিত হবে। তরঙ্গমুখের প্রতিটি বিন্দুই গৌণ তরঙ্গের উৎসরূপে বিবেচিত হবে
এবং এই তরঙ্গ মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যে কোনো সময়ে এই তরঙ্গগুলোকে স্পর্শ করে অঙ্কিত তল নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করবে। এই নীতিটি হলো হাইগেনের নীতি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। এই নীতির সাহায্যে কিন্তু আসলে আলোক তরঙ্গের যে ভৌত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ব্যাখ্যা দেওয়া হয়, যেমন ব্যতিচার, অপবর্তন এবং সমাবর্তন। এই বিষয়গুলোর ব্যাখ্যা কখনোই নিউটনের কণাতত্ত্ব দিয়ে দেওয়া সম্ভব হয় না। এগুলো দিতে গেলে অবশ্যই হাইগেনের তরঙ্গ তত্ত্বের দ্বারস্থ হতে হয়। আচ্ছা, এরপরে টপিকসটি হলো উপরিপাতন নীতি। উপরিপাতন নীতিটি কি? যদি সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গ মাধ্যমের কোনো একটি বিন্দুতে যুগপৎ আপতিত হয়, তাহলে ওই বিন্দুর সরণ হয় তরঙ্গগুলির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। কি বললাম? উপরিপাতন নীতিতে আমাদেরকে কি বিবেচনা করতে হবে? সমান কম্পাঙ্ক ও বিস্তারের কতগুলি আলোক তরঙ্গ, যদি আলোক তরঙ্গ বা যে কোনো তরঙ্গ হতে পারে, যদি মাধ্যমে কোনো একটি বিন্দুতে যুগপৎ আপতিত হয়, তাহলে ওই বিন্দুর লব্ধি সরণ হবে যে তরঙ্গগুলি ওই বিন্দুতে উপরিপাতিত হলো সেই সকল তরঙ্গগুলির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। তাহলে y কি হবে? y1 ± y2। এখানে আমরা ধরে নিলাম যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুর লব্ধি সরণ হলো y। y1 হলো, আমরা একটি তরঙ্গ বিবেচনা করলাম, প্রথম তরঙ্গ, সেই প্রথম তরঙ্গের সরণ হলো y এবং y2 হলো দ্বিতীয় তরঙ্গের সরণ। তাহলে এই লব্ধি সরণ হবে এই পৃথক পৃথক তরঙ্গগুলির সরণের ভেক্টর যোগফলের সমান। প্লাস হলো যদি একই দিক থেকে উপরিপাতিত হয় সেক্ষেত্রে যোগ, যদি বিপরীত দিক থেকে উপরিপাতিত হয় সেক্ষেত্রে বিয়োগ। উপরিপাতন নীতির ক্ষেত্রে একটা কথা আমরা যেটা বললাম যে সমান কম্পাঙ্ক ও বিস্তারিত তরঙ্গ হতে হবে, কিন্তু বাস্তবে এইরকম তরঙ্গ পাওয়া খুবই মুশকিল আছে। এই ধরনের তরঙ্গ যে উৎসগুলো থেকে নির্গত হয়, এই উৎসগুলোকে বলা হয় সুসংগত উৎস। সুসংগত উৎস আসলে উপরিপাতন নীতির ক্ষেত্রে সুসংগত উৎসর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি উৎস সুসংগত না হয় সেক্ষেত্রে উপরিপাতন নীতির যে মূল প্রয়োগ সেই প্রয়োগটি হবে। তাহলে সুসংগত উৎস আমরা কাকে বলবো? সমান কম্পাঙ্ক বিস্তারের আলোক তরঙ্গ যে সকল উৎস থেকে একটি দীর্ঘ সময়ের জন্য একটি নির্দিষ্ট দশা পার্থক্যে নির্গত হয় সেই সব উৎসগুলোকে বলা হয় সুসংগত উৎস। তাহলে সুসংগত উৎস কি বললাম? যে সেই সকল উৎস যে সকল উৎস থেকে সমান কম্পাঙ্ক বিস্তারের আলোক তরঙ্গ একটি দীর্ঘ সময়ের জন্য একটি নির্দিষ্ট দশা পার্থক্যে নির্গত হবে সেই সব উৎসকে বলা হবে সুসংগত উৎস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরিপাতন নীতির উপর ভিত্তি করেই আলোর ব্যতিচার সেই ব্যতিচার ধর্মটি প্রদর্শিত হয় বা সেই ব্যতিচার ধর্মটি প্রতিপালিত হয়। আলোর ব্যতিচার আসলে কি? আলোর ব্যতিচার, এই যে উপরিপাতন নীতিটি ছিল সেখানে কি পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান, সেই রকম হিসাবে যদি আলোক তরঙ্গ মাধ্যমে কোনো একটি বিন্দুতে যুগপৎ আপতিত হয় তাহলে ওই বিন্দুটি কখনো কখনো অত্যন্ত উজ্জ্বল, কখনো কখনো অন্ধকার দেখায়। এই যে ধর্মটি, এই ধর্মটি হলো আলোর ব্যতিচার। এই ক্ষেত্রে ইয়াংয়ের একটি সুন্দর পরীক্ষা রয়েছে আলোর ব্যতিচার প্রদর্শনে, ইয়াংয়ের পরীক্ষা। এই পরীক্ষায় ইয়াং একটি উৎস বিবেচনা করে যেটি এস। এই উৎস থেকে, এই উৎস সামনে উনি আরেকটি কার্ডবোর্ড দিলেন, যে কার্ডবোর্ডের মধ্যে আরো দুটো এরকম ছিদ্র রয়েছে, এগুলোকে বলা হয় চির। এই পরীক্ষাটি হচ্ছে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা। এই চির দুটো হলো যথাক্রমে S1 ও S2। এই চির দুটো থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একটি স্ক্রিন বা একটি পর্দা যদি আমরা স্থাপন করি তাহলে এই যে S1, এই চিরে যে তরঙ্গমুখগুলো
যে তরঙ্গ মুখটি আছে এবং S2 তে যে তরঙ্গ মুখটি আছে, এখান থেকে এখন এই যে তরঙ্গমুখগুলো থেকে গৌণ তরঙ্গগুলো বেরিয়ে আসছে, এই গৌণ তরঙ্গগুলো যখন সমদশায় আপতিত হবে তখন এখানে এই পর্দায় উজ্জ্বল বিন্দু, এবং যখন বিপরীত দশায় আপতিত হবে তখন অন্ধকার বিন্দুগুলো পাওয়া যাবে। উজ্জ্বল বিন্দুগুলো গঠনমূলক ব্যতিচার, আর অনুজ্জ্বল বা অন্ধকার যে বিন্দুগুলো সেই বিন্দুগুলো হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গগুলি বিপরীত দশায় আপতিত হয়, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গগুলো সমদশায় আপতিত হয়। তাহলে এই যে পর্দায় আমরা বিভিন্ন পট্টিগুলো দেখছি, এই পট্টিগুলোর মধ্যে কতগুলো হবে উজ্জ্বল, কতগুলো হবে অন্ধকার, এগুলো পর্যায়ক্রমিকভাবে অবস্থান করবে। আমরা যদি সেগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে তাহলে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। এখানে গঠনমূলক ব্যতিচারের ফলে উজ্জ্বল বিন্দু, এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের ফলে অন্ধকার বিন্দু, আবার উজ্জ্বল বিন্দু, আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, এইভাবে পর্যায়ক্রমিকভাবে পট্টিটি সৃষ্টি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির যে শর্ত সেগুলো কি। প্রথম তরঙ্গটির সরণের সমীকরণ আমরা বিবেচনা করি, এ ওয়াই ওয়ান ইকুয়াল টু এ নট সাইন টুয়েলভ পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান। ওয়াই ওয়ান ইকুয়াল টু এ নট সাইন টুয়েলভ পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান। এখানে রাশিগুলো কোনটা কি? এটি হচ্ছে প্রথম যে তরঙ্গটি, সেই তরঙ্গের সরণের সমীকরণ ওয়াই ওয়ান। এ নট হলো ওই তরঙ্গটির বিস্তার, ল্যামডা হলো ওই তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, সময়, এক্স ওয়ান হচ্ছে পথ পার্থক্য। এটা আমরা জানি যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। অনুরূপভাবে ওয়াই টু কি হবে? যেহেতু সমান কম্পাঙ্ক বিস্তার, অতএব এ নট একই রকম হবে সাইন এক্স টু, এটি চেঞ্জ হয়ে যাবে এক্স টু, অর্থাৎ পথ পার্থক্য দ্বিতীয়টির ক্ষেত্রে ভিন্ন রকম। এখন আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। যেহেতু তরঙ্গগুলো একই দিক থেকে উপরিপাতিত হয়, ফলে এরা যোগ হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তাহলে আমরা y ইকুয়াল টু লিখতে পারি a নট সাইন টুয়েলভ পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান প্লাস a নট সাইন টুয়েলভ পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স টু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটা করব, এই সমস্ত সমীকরণটিকে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে ফেলব।
সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটি কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আমাদের এটি হলো সি, এটি হলো ডি। তাহলে 2 এ নট ঠিক থাকবে, সাইন টুয়েলভ পাই বাই ল্যামডা ঠিক থাকবে, সিটি মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ এটি হলো সি, এটি হলো ডি প্লাস এ ডি, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, অনুরূপভাবে কস সি মাইনাস ডি বাই 2। এখানে খেয়াল করো, এখানে আমরা সিটি প্লাস সিটি 2ct মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই 2। আবার এখানে সিটি সিটি যদি কাটা যায় তাহলে কি থাকে? এক্স টু মাইনাস এক্স ওয়ান। খেয়াল করো তো, আমরা এভাবে লিখতে পারি না? এই সিটির সাথে 2 যেটাই আছে এটি যদি আমরা আলাদা করে দিই তাহলে 2 2 কেটে গেলে শুধু সিটি থাকে, মাইনাস কমন নিলে x1 প্লাস x2 ডিভাইড বাই 2। নিচেটা যা ছিল কসের সাথে সেটি একই রকম থাকে। আচ্ছা, এখানে টুয়েলভ পাই বাই ল্যামডা অংশটি থাকবে, এখানেও থাকবে। তাহলে এই সমীকরণটি থেকে আমরা যদি এইভাবে লিখি, তাহলে খেয়াল করো তো, এই সমীকরণের কিছু কিছু অংশ কিন্তু এই সমীকরণে নাই। সে অংশগুলো কি কি? এই যে 2a0 cos টুয়াইস পাই বাই ল্যামডা, এই অংশটুকু কিন্তু এখানে নাই, পাশাপাশি এটা নাই। তাহলে আমরা লিখতে পারি যেখানে a হলো 2a0 cos টুয়াইস পাই বাই ল্যামডা, 2a0 cos টুয়াইস পাই বাই ল্যামডা, x2 minus x1 divided by 2। আর কি থাকলো? আর এই অংশটুকু থাকলো। তাহলে x সমান x1 plus x2 divided by 2। তাহলে এই এ লব্ধি তরঙ্গটি একটি অগ্রগামী তরঙ্গ হবে। এই তরঙ্গের বিস্তার হবে 2a0 cos টুয়াইস পাই বাই ল্যামডা x2 minus x1 ডিভাইড বাই 2, এবং ওই তরঙ্গের লব্ধি তরঙ্গের পথপার্থক্য হবে গড় পথপার্থক্য। যে তরঙ্গগুলো দিয়ে এই লব্ধি তরঙ্গটি সৃষ্টি হয় সেই তরঙ্গগুলো পথপার্থক্যের গড় হবে হচ্ছে নতুন তরঙ্গের পথপার্থক্য। এখন আমরা তো লব্ধি যে তরঙ্গটি সেই তরঙ্গটির সমীকরণ পেলাম। এখন এখান থেকেই বের করতে হবে যে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে
তাহলে এটি কি রকম হবে? অবশ্যই ওই বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তারের সর্বোচ্চ মানের উপরেই কিন্তু নির্ভর করবে। লব্ধি তরঙ্গের বিস্তারের সর্বোচ্চ মানের উপরেই কিন্তু নির্ভর করবে। এই মানটি সর্বোচ্চ হবে যখন সমীকরণটি এইরকম হবে। কারণ কোসাইনের সর্বোচ্চ মান কি? সর্বোচ্চ মান +1 বা 1। কোসাইনের সর্বোচ্চ মান +1 বা -1। তাহলে এখান থেকে আমরা কি পাই? cos π/λ x2 - x1 / 2 = ±1। এখন কোসাইনের মান কখন +1 হয়? যখন 0 হয়। তাহলে এই সমীকরণটি আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি? cos π/λ x2 - x1 / 2 = cos 0 cos π cos 2π ... cos nπ, যেখানে n হলো 0 1 2 3 এরকম। তাহলে আমরা লিখতে পারি cos 2π/λ x2 - x1 / 2 = cos nπ। cos 2π/λ x2 - x1 / 2 = cos nπ। তাহলে 2π/λ x2 - x1 / 2 = nπ। আচ্ছা, এই 2 কাটা, এই পাই যদি আমি কাটা দেই, তাহলে x2 - x1 = nλ। তাহলে আমরা গঠনমূলক ব্যতিচারের শর্ত কি আমি বললাম? পথপার্থক্য কি হবে? লব্ধি তরঙ্গের পথপার্থক্য অবশ্যই λ/2 এর জোড় গুণিতক। লব্ধি তরঙ্গের পথপার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে আমরা গঠনমূলক ব্যতিচার পাব। তাহলে আমরা এবার দেখব ধ্বংসাত্মক ব্যতিচার কিভাবে হয়। সেক্ষেত্রে ওই বিস্তারের জন্য একটি সমীকরণ হবে জিরো। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার যখন, তখন অবশ্যই এটি 0 হবে, এই বিস্তারের মান। তাহলে cos 2π/λ x2 - x1 / 2 এগুলো, এই মানগুলো কখন হবে? cos π/2 cos 3π/2 ... cos twice n plus 1 π/2। 0 কখন হয়? cos π/2 cos 3π/2 এবং cos 5/2, এইভাবে cos twice n plus 1 π/2। এখানে n এর মান কত? n এর মান 0 1 2 3 4 ... তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? twice π/λ x2 - x1 / 2 =
টুয়াইস এন প্লাস 1 পাই বাই 2। তাহলে কি লিখতে পারি? টুয়াইস পাই বাই ল্যামডা x2 - x1 / 2 = 2 টুয়াইস n প্লাস 1 পাই বাই 2।